দেশই হাতে ধরে আছে। ভারত বুঝলো বাংলাদেশকে আর আগের মতো চাপে রাখা যাবে না, বরং সমান মর্যাদায় আসতে হবে। তারেক রহমানের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ঝড় তুলল। মানুষ লিখল, এটাই চাই, এটাই সেই বাংলাদেশ। একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা বললেন, আজ মনে হচ্ছে আমরা সত্যিই স্বাধীন। দর্শক, বিএনপির প্রথম ধাক্কা হাসিনাকে ফেরত চাওয়া, অর্থাৎ বিএনপি সরকার হাসিনাকে ফেরত চাচ্ছে ভারতের কাছ থেকে। ভারত মনে করেছিল বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্কের সময় এসেছে। দ্বিতীয় ডাকাতি হচ্ছে ওসমান হাদির খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকেও ফেরত চাওয়া। এই খুনিদের ভারত থেকে ফেরত চাইবে বিএনপি, তা অবশ্যই চাইতে পারে। ভারত কি তা দিবে বলে মনে হয়? উত্তর হলো না, ভারত তাদেরকে ফেরত দিবে না। কারণ তাদেরকে ফেরত দিলে ভারতের যত কুকর্ম বাংলাদেশ নিয়ে, যত কুকর্ম, ছাত্রদেরকে হত্যা করা, ছাত্র নেতাদেরকে হত্যা করা, তা ফাঁস হয়ে যাবে। সেটা ভারত হতে দিবে না। যে কারণে এই ষড়যন্ত্রের সাথে ভারত জড়িত ছিল তা প্রকাশ পেয়ে যাবে। ভারতের আরেকটি দুঃখ হলো পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে যাওয়া, যা ভারতকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। আরেকটা ভারতের মনোবেদনা, তিস্তা প্রকল্প, যা ভারতের মেরুদণ্ডের উপর শীতল স্রোত বইয়ে দিচ্ছে। একদিকে বিএনপি বলছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীর উপর হস্তক্ষেপ করবে না, সামরিক বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। বিএনপি এও বলছে তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে করাবে। বিএনপি ইতিপূর্বে বলেছিল নির্বাচনকালে যে নির্বাচিত হলে তারা তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে করাবে। বাংলাদেশের দরকার আমেরিকাকে, চীনকে, পাকিস্তানকে, রাশিয়াকে, ভারতকে। বাংলাদেশ এখন আর কোনো একক দলের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। বাংলাদেশ চিনে ফেলেছে। ভারতের আরেকটি সমস্যা চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে একই ব্লকের দিকে টানছে। ভারতের উষ্ণ সমর্থনের একজন বলেছে বিএনপি যে দাবিগুলো তুলছে এগুলা মাত্র শুরু করেছে। ধাক্কা, আরও বড় ধাক্কা আছে বিএনপির কাছ থেকে ভারত পাওয়ার জন্য, তারেক সরকারের কাছ থেকে। ভারত বুঝতে পারেনি যে দল বিএনপিকে নিয়ে ভারত আনন্দ করেছিল সেই দল ভারতের জন্য সংকট তৈরি করবে, এটা ভারত কিছুতেই বুঝতে পারেনি। বাংলাদেশ আর ভারতের ছায়া থাকতে চায় না, থাকবেও না। নমুনা ইতিমধ্যে শুরু হয়েছে। ভারত বুঝতে পারছে বাংলাদেশকে আর আগের মতো চাপে রাখা যাবে না বাংলাদেশকে আগের মতো। বাংলাদেশ ভারতের কবজা থেকে বেরিয়ে গেছে, কবজা থেকে। সমান মর্যাদায় আসতে হবে ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে। হাসিনাকে রেখে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করবে, সেটা মিথ্যা আশা, ঘুরে বালি মাত্র। বিএনপি বাংলাদেশের উপর ভারতে বিমান চলাচল নিষিদ্ধ করেছে, বলেছে আগে পাওনা টাকা শোধ করতে হবে, তারপর বাংলাদেশে আকাশসীমা ব্যবহার করতে পারবে, অন্যথায় না। শপথ অনুষ্ঠানে মোদি তাড়াতাড়ি ভারতের স্পিকার ওম বিড়লাকে দিয়ে পাঠিয়েছে শপথ অনুষ্ঠানে। মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেকের কাছে হস্তান্তর করেছে এবং তারেককে তার স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে সুবিধাজনক টাইমে। ইতিমধ্যে প্রতি উত্তরে পাকিস্তান আরও অনেক বড় ব্যবসা এবং অফারের ডালি নিয়ে হাজির হয়েছে। ভারত এখন বুঝতে পেরেছে বাংলাদেশ এখন ভারতের চাপকে পাত্তাই দেয় না এবং পাত্তা দিবে না ভবিষ্যতে আরও। বাংলাদেশ এখন ভারতের উপহার এবং প্রয়োজন মনে করে না। বাংলাদেশ এখন ভারতের উপহারকে প্রয়োজনে মনে করে না। ভারত বুঝতে পারে নাই বাংলাদেশ এই রূপ ধারণ করবে।
ভোরটি ছিল এক অদ্ভুত রঙে রাঙা। ঢাকার উপরে ম্লান নীল আলো ভেসে উঠছিল, যেন কোনো অদৃশ্য শক্তি রাতের অন্ধকারকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। জাতীয় সংসদ ভবনের সামনে পথপথ করে ওড়ানো লাল সবুজের পতাকাটি সেই আলোয় যেন নতুন করে জন্ম নিচ্ছিল। অনেকদিন পর মনে হচ্ছিল বাংলাদেশের হৃদয়ে কেউ যেন অক্সিজেন ঢেলে দিয়েছে। হঠাৎ এক ঝোড়ো বাতাস এসে পতাকাটি ছুঁয়ে গেল, যেন সে নিজেই দেশকে বলল, আজ থেকে তোমার পথ বদলাবে। শপথ গ্রহণের পর প্রথম সকাল, নতুন প্রধানমন্ত্রীর গাড়ি বহর সংসদ থেকে বের হচ্ছে, কিন্তু সেই দৃশ্যের চেয়েও বেশি আলোড়ন তুলছিল মানুষের চোখে যে আগুন, স্বাধীনতা পূর্ণ দাবির আগুন। এই মানুষটি, যাকে নিয়ে অনেকেই নানান কথা বলে, আজ ভারতের দিকে তাকিয়ে প্রথমবারের মতো চোখে চোখ রাখলেন। এই মানুষটি তারেক রহমান। আরে নিন্দুকেরা বলবে তার ক্ষমতায় ওঠায় নাকি ভারতের অবদান আছে, কিন্তু সেই ন্যারেটিভের দাঁত ভাঙা জবাব যেন আজ ভোরের আলোয় দিয়ে দিল। কারণ তিনি যখন স্বরের দৃঢ়তায় ঘোষণা করলেন বাংলাদেশের আকাশ আর কারো বিনামূল্যে চলাচলের রাস্তা নয়, তখনই বুঝে গেল সবাই, এই নতুন বাংলাদেশ আর পূর্বেকার ছায়ার নিচে থাকা বাংলাদেশ নয়। শেখ হাসিনার সময় বাংলাদেশের রাজনীতি যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। সরকারি সিদ্ধান্তগুলোতে বাংলাদেশের নিজস্ব স্বার্থের গন্ধ কম, ভারতের ইচ্ছার ছাপ বেশি দেখা যেত। নদীর পানি হোক, সীমান্তে হত্যা হোক, ট্রানজিট হোক, প্রতিটি খাতেই ভারত প্রায় মালিকের মতো আচরণ করত। আর বাংলাদেশকে শেখানো হয়েছিল বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মাথা নত করতেই হয়। কিন্তু এই মাথা নত করার চাপ দিনে দিনে বাংলাদেশের মানুষকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করেছে। সীমান্তে কুলিতে মরেছে দেশের তরুণেরা, অথচ বাংলাদেশ সরকার প্রতিবাদ করত ফিসফিস করে। নদীর বুক শুকিয়ে গেছে, অথচ বাংলাদেশ চুপ। বাণিজ্যে বৈষম্য বাড়তেই থেকেছে, অথচ বন্ধুত্ব নামের মোড়কে সব চাপা পড়ে গেছে। বহু বছর শ্বাসরোধের মতো এই পরিবেশে চলতে চলতে দেশ যেন নিজের স্বাধীনতার অর্ধেকটাই হারিয়ে ফেলেছিল। কাগজে কলমে স্বাধীন হলেও সিদ্ধান্তে স্বাধীন ছিল না। এই নতজান রাজনীতি একদিন আগুন হয়ে ছড়িয়ে পড়ল মানুষের মনে। বাংলাদেশ কবে নিজের হয়ে দাঁড়াবে? উত্তরটি এসেছে 2026 সালে। ভারতের পূর্বাঞ্চল গুয়াহাটি, শিলং, ইম্ফল, আগরতলা বিশ্বের সঙ্গে যুক্ত থাকে মূলত বাংলাদেশের আকাশ ব্যবহার করে। কেননা ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল পুরোটাই পাহাড়ে ঘেরা। বাংলাদেশের আকাশ না পেলে তাদের ফ্লাইট রুট একেবারে 30 থেকে 40 মিনিট বেড়ে যায়। অপারেশনাল খরচ বেড়ে যায় 35%। নেতারা গর্জন করে ওঠেন। মিডিয়া হাউসগুলো চেঁচিয়ে বলে, বাংলাদেশ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অবশ্যই দাঁড়িয়েছে, কারণ এর নাম স্বাধীনতা। ক্ষমতায় সেই তারেক রহমান বুঝিয়ে দিল নতুন বাংলাদেশ আর আগের মতো থাকবে না। সেই যাত্রায় প্রথম বড় ঘটনা, স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না দেয়া। অনেকে বিষয়টিকে প্রথমে সাধারণ ঘটনার মতো দেখেছিল, কিন্তু ভেতরের গল্পটি ছিল অনেক বড়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এশিয়া এবং বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য বাংলাদেশের আকাশসীমাকে জীবনরেখা হিসেবে দেখে। বাংলাদেশের ওপর দিয়ে যেতে না পারলে তাদের ফ্লাইটকে দীর্ঘ দূরত্ব ঘুরে যেতে হয়। এতে অপারেশনাল খরচ বাড়ে, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং ভারতের নিজের আঞ্চলিক কৌশলই দুর্বল হয়ে পড়ে। কিন্তু বছরের পর বছর ভারতের এয়ারলাইনগুলো অভ্যস্ত ছিল বাংলাদেশ কিছুই বলবে না, কিছুদিন টাকা না দিলেও সমস্যা হবে না। কারণ হাসিনা আমলের বাংলাদেশ কখনো ভারতকে এমনভাবে না বলতে সাহস করেনি। কিন্তু তারেক রহমানের বাংলাদেশ বলল, যারা নিয়ম মানবে না তারা আকাশ ব্যবহার করবে না। এটি বাংলাদেশের আকাশ, কারো দয়ার মাঠ নয়। এই সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক বৃত্তের শক তৈরি করল। মিডিয়ায় আলোচনা শুরু হলো, বাংলাদেশ কি ভারতের প্রতি কঠোর হয়ে গেল? কূটনৈতিক মহলে উদ্বেগ, নতুন সরকার ভারতকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। আর ভারতের নীতি নির্ধারকরা বুঝল বাংলাদেশ বদলে গেছে, এটাই তাদের ভয়। বাংলাদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে করোনাকালের সংকটে ভারত অগ্রিম টাকা নেওয়ার পরও ভ্যাকসিন দেয়নি। ভুলে যায়নি কিভাবে আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ 4 মাস বন্ধ রেখেছিল অর্থের অজুহাতে। ভুলে যায়নি কিভাবে নদীর পানি আটকে রেখে দেশকে শুকিয়ে দিয়েছে। ভারত বারবার এমন আচরণ করেছে কারণ তারা জানতো বাংলাদেশ প্রতিবাদ করবে না, বাংলাদেশের সরকার মেনে নেবে। কিন্তু আজ প্রতিক্রিয়া এসেছে একই ভাষায়, যে ভাষায় ভারত বাংলাদেশকে শাসন করেছিল গত দশকে। এটা প্রতিশোধ নয়, এটা আত্মমর্যাদার ফিরে আসা। যেমন নদীর পানি নিয়ে বাংলাদেশ একসময় নীরব ছিল, আজ আকাশ সীমায় নীরব নয়। যেমন বাণিজ্য বৈষম্য নিয়ে বাংলাদেশ কিছু বলতো না, আজ নিয়ম ভঙ্গকারীদের জন্য আকাশও বন্ধ করে দিচ্ছে। এই পরিবর্তন কেবল নীতিতে নয়, মনে, আত্মায়, শিরায়, রক্তে। বাংলাদেশের এই অবস্থান শুধু একটি এয়ারলাইনকে নিয়ে নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। ভারত এতদিন নিজেকে অঞ্চলের একমাত্র শক্তি মনে করত, কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে শক্তি মানে আকার নয়, অবস্থান, সেনা নয়, আত্মসম্মান, প্রতিবেশীর করতালি নয়, নিজের মানুষের আস্থা।
তারেক রহমান এমন এক নীতি চালু করেছেন যা ভারতের কূটনীতিতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ এখন ভারতের নির্বাচনকে গুরুত্ব দেয় না, ভারতের চাপকে ভয় পায় না, ভারতের লাভের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয় না, ভারতের উপহার বা আশীর্বাদকে প্রয়োজন মনে করে না। বাংলাদেশের এই অবস্থান ভারত বুঝতেই পারেনি, আর না বুঝতেই আজ তারা কাঁপছে। কারণ দক্ষিণ এশিয়ার ভূগোলের মানচিত্রে বাংলাদেশ ছোট হলেও ভারতের নর্থ ইস্ট বাণিজ্য সংযোগ আঞ্চলিক কৌশলের চাবিকাঠি এই দেশই হাতে ধরে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।